আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে বিডি অ্যাকোয়াকালচারের আজকের মৎস্য নার্সারি ব্যবস্থাপনক বিষয়ে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হুদা, জেলা মৎস্য কর্মকর্তা, রাজবাড়ী। চলুন আমরা মৎস্য নার্সারি ব্যবস্থাপনার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো এক একে তুলে ধরি। আমরা কতকগুলো স্টেপের মাধ্যমে আপনাদের সামনে এগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আমরা প্রথমে আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে আশা করি আমাদের আলোচনার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন। তো চলুন আমরা আগে দেখে নিই যে আসলে মৎস্য নার্সারি বলতে আমরা কি বুঝি। তো প্রথমতই আমরা বলতে পারি যে মাছের রেণু বা ধানীপোনাকে লালন পালন করে মজুদ পুকুরে ছাড়ার উপযোগী চারাপোনা উৎপাদন করার কৌশলই হচ্ছে নার্সারি ব্যবস্থাপনা। তো এই ব্যবস্থাপনার যে দিকগুলো আমাদের উৎপাদনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই বিষয়গুলো আমরা একে একে দেখে নিব। তো প্রথমে আমরা পুকুর প্রস্তুতির ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা ধাপ 1 হিসেবে স্থান নির্বাচনের বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দেখেন আমাদের এখানে ডান দিকে একটি চমৎকার ছবি রয়েছে। আসলে এটা একটা আইডেন্টিক্যাল পন্ড নার্সারির জন্য। এটার আয়তন আপনার 20 থেকে 30 শতক। এখানকার মাটি আপনার দোআঁশ বা বেলে দোআঁশ হিসেবেই আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে। এই জায়গাটি সহজে যাতে যোগাযোগ করা যায়, আমাদের ব্যবস্থাপনা যাতে সহজতর হয়, সে কারণে ভালো যোগাযোগ সম্পন্ন এলাকায় হতে হবে। আয়তনের কথা আমরা আগেই বলেছি, 20 থেকে 30 শতাংশ আয়তন হলে আমাদের ব্যবস্থাপনা সহজতর হবে। পাড় গাছপালা এবং তলা পচা কাদা মুক্ত হবে। আপনারা জানেন গাছপালা থাকলে সূর্যের আলো পড়তে বাধা সৃষ্টি হয় এবং গাছপালা থেকে প্রচুর পরিমাণে পাতা ডাল এগুলো ভেঙে পড়ে বা পাতা ঝরে পড়ে। এর ফলে আমাদের পুকুরের তলদেশে পচা জৈব পদার্থের উপস্থিতি বেড়ে যেতে পারে। এবং দ্বিতীয় যে বিষয়টা, তলায় পচা কাদা মুক্ত হওয়ার যে বিষয়টা আমরা বলছি, আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তলায় যদি জৈব উপাদান বেশি থাকে সেখানে বিভিন্ন ধরনের জৈব জীবাণুর সংক্রমণ ঘটবে, বিশেষ করে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা প্যারাসাইট। এদের ব্যাপকতা যত বাড়বে আপনার রেণু পোনা উৎপাদন কার্যক্রম তত ক্ষতিগ্রস্ত হবে। তো তলাটা অবশ্যই আমাদের কাদামুক্ত রাখতে হবে এবং আমরা চেষ্টা করব পুকুরটাকে এমনভাবে তৈরি করতে, যদি বন্যাযুক্ত এলাকায় হয়ে থাকে তাহলে এটা বন্যামুক্ত পাড় বানাতে হবে এবং পাড়টাকে মজবুত বানাতে হবে যাতে করে সহজে এটা তলিয়ে না যায় বা পাড়টা ভেঙে না যায়, তাহলে আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা যেটা বলছি যে আমাদের পুকুরটি 3 থেকে 5 ফুট গভীরতা থাকবে, এরকম পুকুরটি আমাদের জন্য ভালো হবে। এই কারণে কারণ আপনারা দেখেন যে আসলে এপ্রিল, মে বা জুন মাসটায় অনেক ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে আপনার আবহাওয়ার তারতম্য পরিলক্ষিত হয়। তাপমাত্রা ক্ষেত্র বিশেষে 37 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমরা দেখি। তো এই তাপমাত্রা আসলে কম গভীর হলে আমাদের রেণুপোনা উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, সব মারা যেতে পারে, পানি অনেকটাই গরম হয়ে যাবে। আমাদেরকে একটু মনে রাখতে হবে 28 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা সবচেয়ে ভালো তাপমাত্রা। এই তাপমাত্রায় আমাদের মাছের উৎপাদন সবচেয়ে ভালো হবে এবং সেটা লক্ষ্য রেখেই আমাদের গভীরতার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা একটু দেখে নিই যে আমাদের দ্বিতীয় ধাপে কি আছে। আমরা ধাপ 2তে বলছি পানি নিষ্কাশন ব্যবস্থা। একটি পুকুর যখন পুরানো পুকুর যদি হয়, যখন এখানে শুকান হয়, তলায় প্রচুর পরিমাণে পচা কাদা থাকে এবং এই পচা কাদা থাকলে আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবো, আমাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো পানিটাকে আমাদের ফেলে দিতে হবে অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ আমরা ডান দিকের যে ছবিটা দেখছি আসলে এরকম পরিবেশ আমাদের কাম্য নয়। এই কারণে আমরা সম্পূর্ণ পানি অপসারণ করাবো এবং এই সুযোগটা বা আদর্শ সময়টা আসলে ডিসেম্বর, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধরতে পারি। কারণ এই সময়টাতে আমাদের একটা সিজন চলে যায়, মাছের উৎপাদন উঠে যায়, পরবর্তীতে আমরা কার্যক্রম করি। তো এই সময়টায় আমাদের এই কাজগুলো করলে ভালো কিছু আমরা করতে পারবো। পাশাপাশি আমরা পানি অপসারণের সাথে সাথে রাক্ষসে বাজে মাছ আমরা দূর করব। কারণ যদি কোনোভাবে একটি রাক্ষসে মাছ থাকে, বাজে মাছ থাকে, তাহলে আমাদের উৎপাদনকে ক্ষতিগ্রস্ত বা ব্যাহত করতে পারে। রাক্ষসে মাছ আমাদের রেণুপোনাকে খেয়ে ফেলতে পারে, বাজে মাছ আমাদের খাদ্য বা আমার পরিবেশের বিভিন্ন পানির গুণাগুণ, বাসস্থান এগুলো ভাগ বসাবে। সুতরাং এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং
তলায় যদি কোনো আগাছা থাকে তাহলে সেই আগাছা আমরা সম্পূর্ণরূপে তুলে ফেলব। তো আমরা ডান দিকের ছবিটার দিকে আপনারা খেয়াল রাখবেন, এই ধরনের পচা কাদাপূর্ণ পরিবেশ বা এই ধরনের পুকুরে কিন্তু আপনার কোনোভাবে রেণু বা পোনার উৎপাদন অথবা চাষ ব্যবস্থাপনা কার্যকারী হবে না। তো আমরা চলুন দেখি আমাদের তৃতীয় ধাপে আমরা কি বলতে চেষ্টা করেছি। আমরা বলছি পাড় এবং তলা মেরামত। অবশ্যই পুকুরটি যত সুন্দর হবে, আপনার মাটি যত সুন্দর করে আপনি পাড় বানাতে পারবেন, আপনার ঢাল বানাতে পারবেন এবং তলা নোংরা কাদা বা পচা কাদা অপসারণ করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য কাঙ্ক্ষিত ফসল বয়ে নিয়ে আসবে। আমরা বলছি যে কমপক্ষে 1 থেকে 1:1.5 ঢাল নিশ্চিত করুন, এবং এটা যদি 1:2 হয় তাহলে বোধহয় আমার চাষ কার্যক্রম কয়েক বছরের মধ্যে পাড় নষ্ট হবে না এবং আমি সারা বছরই ভালো কাজ করতে পারবো। তলার পচা কাদা আমরা সম্পূর্ণ অপসারণ করব, এই বিষয়টি আমরা কথা বলেছি ইতিমধ্যে। বন্যামুক্ত এবং মজবুত পাড় নির্মাণের কোনো বিকল্প নাই। আপনি ভালো কাজ করতে চাইলেই আপনাকে এই কাজটি করতে হবে। আমরা পানি প্রবেশ এবং অপসারণের ব্যবস্থা রাখতে হবে। আমরা এমন জায়গাটাতে নার্সারি ব্যবস্থাটা আমরা নিশ্চিত করব যেখানে আমরা সহজেই পানি দিতে পারি এবং যেখানে আমরা সহজে অপসারণের ব্যবস্থা রাখতে পারি। সুতরাং এই বিষয়গুলোর দিকে আমাদের সকলের অত্যন্ত সুতীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আমরা যদি চতুর্থ ধাপে যাই তাহলে আমরা দেখেন এখানে আমরা ডান দিকে একটি পুকুর দেখতে পাচ্ছি, যেই পুকুরটাকে আমরা প্রথমে শুকাইছি, শুকানোর পরে কিন্তু একটা ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হচ্ছে। আসলে এতে কি সুবিধা পাওয়া যায়? তলদেশে যদি আমরা একটা চাষ দিই এবং 10-15 দিন ফেলে রাখি তাহলে তলার কি হবে, পচা কাদাটা বা নোংরা যদি কোনো কিছু থেকে থাকে বা নরম থাকে তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে শুকায় যাবে এবং জীবাণু অনেকটাই নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের তলাটা এমনভাবে শুকাতে হবে যাতে 2-1 ইঞ্চি ফাটল ধরে, এবং ভালোভাবে শুকানোর পর আমরা পাওয়ার টিলার দিয়ে বা আমাদের এরকম আপনার ট্রাক্টর দিয়ে অথবা চাষ দিয়ে আমরা 6 থেকে 8 ইঞ্চি গভীরতা সৃষ্টি করব। এর পরবর্তী ধাপে কিন্তু আমরা চাষ দেওয়ার পরই চুন প্রয়োগ করব। তো চলুন আমরা দেখে নিই আমাদের ধাপ পঞ্চমে কি আছে। আমরা এখানে চুন প্রয়োগ করব। আমরা এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি, এই পুকুরে চুন প্রয়োগ করা হচ্ছে। তো আমরা আসলে পাড় সহ চুন প্রয়োগ করব। চাষ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা চুন দেবো, এই কথাটা বলছি, যাতে মাটি নরম থাকলে কিন্তু চুনের কার্যকারিতা আপনার বাড়বে, কিন্তু মাটি যদি শুকায় যায় তাহলে চুনের কিন্তু কার্যকারিতা কিছুটা কমে যাবে। এবং প্রতি শতাংশে আমরা 1 কেজি হারে পাথরের চুন প্রয়োগ করব, যেটাকে আমরা ক্যালসিয়াম কার্বনেট বলি। আপনারা জানেন যে আসলে অনেক ধরনের চুনই বাজারে পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট এবং আছে আপনার জিঙ্ক সালফেট। তো এই যে চুনের মধ্যে আমরা প্রস্তুতির জন্য পাথরের চুন, কৃষি চুন বা ক্যালসিয়াম কার্বনেট যেটাই বলি, আমরা এটা ব্যবহার করব এবং এটাকে আমরা ফুটিয়ে সমস্ত জায়গায় সমান করে ছিটিয়ে দেবো পাড় সহ। আর পরবর্তী ধাপের জন্য আমরা চুন প্রয়োগের পরে আমরা 5 দিন অপেক্ষা করব, কারণ চুনের একটি কার্যকারিতার সময়কাল আছে। এই যদি আমরা 5 দিন অপেক্ষা করি তাহলে ভালো ফসল আমরা পাবো ইনশাল্লাহ। আমরা ধাপ 6-এ চলে যাচ্ছি, যে এখানে আমরা প্রথমে বলছি যে পানি প্রবেশ। আমরা এখানে ডান দিকে একটি ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখেন ছবিতে পাইপের মাথায় একটা নেট দেওয়া আছে। এই নেটটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে অবাঞ্ছিত রাক্ষসে বাজে প্রাণীর ডিম, রেণু বা পোনা আমাদের কাঙ্ক্ষিত চাষ এলাকায় যাতে না ঢোকে, কারণ এগুলো ঢুকলেই আমাদের নানা রকমের অসুবিধা তৈরি করতে পারে। রাক্ষসে বাজে মাছ আমাদের রেণু পোনা বা পোনাকে খেয়ে ফেলবে। আবার যদি বাজে মাছ ঢুকে সেক্ষেত্রে খাদ্য, বাসস্থান এবং পানির গুণাগুণের উপরে তাদের একটা ভাগ বসাবে বা প্রভাব পড়বে। সুতরাং পানিটা ছাঁকনি দিয়ে ছেঁকে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম এবং আমাদের অধিক লাভ হওয়ার সুযোগ থাকবে। আমরা পানি প্রবেশের পর 3 থেকে 5 দিন একটু অপেক্ষা করব, কারণ পানিটা থিতানোর দরকার। থিতাইলে আমার ভিতরে যদি ময়লা আবর্জনা বা কোনো ভারী পদার্থ থাকে সব কিছুই নিচে পড়ে যাবে। থিতানোর পরে আমরা যারা দেখেন পানি জীবাণুমুক্তকরণ এবং ম্যাচুরেশন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আসলে জীবাণু থাকতে পারে। আপনি যদি বাইরের পানি নিয়ে আসেন, বিশেষ করে খাল, নদী বা অন্য কোনো পুকুর থেকে, তাহলে ওর ভিতরে আপনার জীবাণু থাকার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকবে। সেক্ষেত্রে যদি কোনো চাষি ভাই চুন প্রয়োগের পরে পানি ঢুকায় 3 থেকে 5 দিন পরে আপনার জীবাণুনাশক হিসেবে কোনো একটি উপাদান দিতে পারেন তাহলে অনেক কার্যকারী ভূমিকা এখানে আসতে পারে।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে যেটা বলা হচ্ছে ডান দিকে যে ছবিটা দেওয়া আসলে এটা ব্লিচিং পাউডারের ছবি। আমরা নর্মালি যেটা জানি যে সাদা মাছ চাষে রেণু বা পোনার পুকুরে ব্লিচিং পাউডারটা অনেক ক্ষেত্রে দেওয়ার দরকার হয় না, কিন্তু আপনি যদি দেন তাহলে কিন্তু আপনার উৎপাদন অনেক গুণ বেড়ে যেতে পারে। আপনার কোনো পোনা সেক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে আমরা ডোজটা একটু যদি খেয়াল করি যে আমার গভীরতা যদি 3 ফিট হয় এবং 35% যদি ক্লোরিন হয় আপনার ব্লিচিং পাউডারে, তাহলে আপনার ডোজ হবে 2 কেজি প্রতি শতকে। তো আপনি গভীরতার পরে ভিত্তি করে আপনি এই ডোজটা নির্ধারণ করবেন। তো সেক্ষেত্রে ব্লিচিং দেওয়ার জন্য কিন্তু দিনের বেলাটা আদর্শ সময় নয়, কারণ হচ্ছে দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে আপনার ব্লিচিংয়ের কার্যকারিতা কমে যায়, আবার অধিক বাতাস থাকলেও কিন্তু ব্লিচিংয়ের কার্যকারিতা কম হতে পারে। তো আমরা সন্ধ্যার পরে যদি ব্লিচিং দিই তাহলে আমরা অনেক ভালো ফল পাব। আমরা এর পর্যায়ে দেখছি ধাপ 7, পানি জীবাণুমুক্তকরণ এবং ম্যাচুরেশনের আরও কিছু তথ্য আমরা এখানে উপস্থাপন করব। যে ব্লিচিং প্রয়োগের 5 দিন পর আমরা প্রিবায়োটিক দেব। এখন আপনাদের অনেকের হয়তো প্রিবায়োটিক সম্পর্কে জানা নেই, আবার বেশিরভাগ মানুষই হয়তো এটার সাথে অভ্যস্ত হয়ে গেছেন। তো আসলে আমাদের এই বিষয়টা জানা দরকার যে প্রিবায়োটিক কী জিনিস। এটা আসলে মূলত ব্যাকটেরিয়ার খাদ্য ও উপকারী ব্যাকটেরিয়াকে যদি আমরা কালচার করতে পারি তাহলে প্রাকৃতিক খাদ্য যেমন উৎপাদন হবে, তেমনই আমার মাছ বা চিংড়ি রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে ওই পানির পরিবেশে, জলীয় পরিবেশে। তো আমরা কোন উপাদান কতটুকু দিতে পারি? আমরা অটোপলিশ শতাংশ প্রতি প্রথমবারের জন্য 200 গ্রাম, চিটাগুড় 200 গ্রাম এবং ইস্ট পাউডার আমরা 4 গ্রাম হারে 48 থেকে 72 ঘন্টা 5 গুণ পানিতে একটি ড্রামে বা হাফ ড্রাম বা বড় ড্রাম যাই হোক না কেন সেখানে আমরা ভিজিয়ে রাখবো এবং নির্ধারিত সময়ের পরে মিশ্রণটি ছেঁকে প্রাপ্ত জুস আমরা নার্সারিতে ছিটিয়ে দেব। এভাবে প্রাপ্ত জুস প্রতিদিন 2-1 দিন পর্যন্ত আপনি দিতে পারেন। কারণ হচ্ছে যে শক্ত পদার্থ থাকবে প্রথমবার দেওয়ার পরে, এটাকে কিন্তু আবার সমপরিমাণ পানি দিয়ে এটা ভিজিয়ে রাখলে পরের দিনও কিন্তু আমি জুসটা পেতে পারেন। এইভাবে একাধিকবার কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে আপনাদের আরেকটি বিষয় বলে দেব যে আমার চার যদি চলমান থাকে তো পানির রঙটি আমি এই জুস প্রয়োগের মাধ্যমে যত সবুজ রাখতে পারবো ততই কিন্তু আমার জন্য ভালো ফল বয়ে আনতে পারে। আরেকটি বিষয় এখানে খেয়াল রাখা দরকার যে আমরা যদি ব্লিচিং পাউডার প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের এই প্রাকৃতিক খাদ্য উৎপাদনের কিন্তু একটু ঘাটতি দেখা যেতে পারে। প্রথম দিকে হয়তো আমার এই জৈব উপাদান যেটা আমরা ব্যবহার করতে বলছি প্রিবায়োটিক, সেটা তো কার্যকারিতা নাও দেখতে পারেন, কারণ ব্লিচিং দিলে সমস্ত প্রাণী বা উদ্ভিদ যা থাকে এটা মারা যেতে পারে। যদি এরকম পরিবেশ দেখেন যে এই উপাদান দেওয়ার পরেও পানিতে রং আসতেছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু বাইরে থেকে যে পুকুরটায় ভালো মানের পানি আছে, যেখানে একটু ছাঁকনি দিয়ে টান দিলে আপনার তলায় দেখবেন যে একটা সবুজ শর মতো জমে গেছে, এটা একটা বালতিতে কিছু পানি নিয়ে তার ভিতরে ছাঁকনি দিয়ে ছাঁকনিটাকে ডোবাই দেন এবং ওই বালতির পানিটাই যদি আপনি আপনার নার্সারি পন্ডে দেন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার পানির রং হালকা সবুজ বা হালকা বাদামি সবুজ ধারণ করছে। তখন বুঝবেন যে আপনার ওখানে খাদ্য তৈরি হয়েছে, এখন আপনি রেণুপোনা মজুত করতে পারেন। তো এইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যেটা একটি চমৎকার পদ্ধতি এবং আমার চাষিরা অনেকভাবেই উপকৃত হয়েছেন। চাষকালীন সময়ে আপনার খাদ্যের চেয়ে রংটা রাখা কিন্তু অত্যন্ত জরুরি হবে। আপনি যদি ঠিকঠাক মতো আপনার এই জুসটা প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন যে রংটা সুন্দর একটা রং আছে। এমন হইতে পারে যে প্রতিদিন আপনি এই মিশ্রণটা দিতে পারেন রংটাকে ঠিক রাখার জন্য। আবার এমন হইতে পারে যে কারোর পুকুরে হয়তো বেশি রং আসতে পারে, সেক্ষেত্রে সে এটা নির্দিষ্ট ইন্টারভালে এটাকে দিতে পারেন, 5 দিন পরে, কেউ হয়তো 10 দিন পরেও দিতে পারেন। বাট যদি আপনার রংটা না থাকে সেক্ষেত্রে আপনি এটা নিয়মিত প্রয়োগ করতে পারেন। এটাই মূলত আসলে আপনার পোনা ছাড়ার পরে যে অন্য ব্যবস্থাপনাটা সেটা আমি এখন এখানে বলে দিলাম। পাশাপাশি আপনি খাদ্য হিসেবে অন্যান্য যে সমস্ত পাউডার জাতীয় খাদ্য পাওয়া যায় বাজারে কিনতে, যেখানে কমপক্ষে আপনার 20 থেকে 25% প্রোটিন আছে, এরকম 20% প্রোটিন সমৃদ্ধ খাদ্য আপনি দিতে পারেন। আমরা অনেক সময় খোল দিলে আমরা ভালো উপকার পাই, আমরা খোলটা দিতে পারি। আপনার বিশেষ করে আমি বলতেছি সেটা হচ্ছে আমার সরিষার খোল। তবে সরিষার খোল দেওয়ার ক্ষেত্রে এক্সট্রা কিছু সতর্কতা আছে। এটা 48 থেকে বা 24 থেকে 24 থেকে 12 থেকে 24 ঘন্টা এটাকে আপনি ভিজিয়ে রাখবেন।
একটা 3 গুণ পানিতে উপরে তেলের একটা স্তর পড়বে, স্তরটা ফেলে দেবেন, দিয়ে একটু বেশি পরিমাণ পানির সাথে গোলায় সমস্ত জায়গায় আপনি ছিটাই দিতে পারেন। এটা নর্মালি যে ডোজটা, এটাকে আমরা মিন করি এইভাবে যে পরিমাণ রেণু ছাড়ছেন আপনার প্রথম 8 থেকে 10 দিন আপনার তার দ্বিগুণ হারে কিন্তু এই খাবারটা দিতে হবে। তো খাদ্য ম্যানেজমেন্টটা আমরা এইভাবে করতে পারি, কিন্তু পানি অতিরিক্ত সবুজ হয়ে গেলে খাদ্য দেওয়াটা বন্ধ করে দিতে হবে। তো চলুন আমরা 8ম ধাপে আমরা কি কাজ করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। আমরা রেণু মজুদ করবো এ পর্যায়ে। তো রেণু মজুদের ক্ষেত্রে আমরা 1 ধাপ পদ্ধতিতে আপনার 10 থেকে 15 গ্রাম, 1 ধাপ মানে আমরা একবার দিয়ে একবারই ধরে ফেলবো, সেক্ষেত্রে 10 থেকে 15 গ্রাম। আর 2 ধাপ পদ্ধতিতে আমরা 30 থেকে 50 গ্রাম হারে রেণু মজুদ করতে পারি। তো 2 ধাপ পদ্ধতিতে কিন্তু আমার 10 দিন পরের থেকেই কাটাই করার ব্যবস্থা থাকতে হবে। যদি ব্যবস্থা না থাকে তাহলে আমার অধিমাত্রায় রেণু পোনা তৈরি হবে, কিন্তু চাপ বেশি ঘনত্ব হয়ে গেলে তখন কিন্তু আপনার আস্তে করে এগুলো মারা যেতে থাকবে। তো এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই সবাই খুব সতর্ক দৃষ্টি রাখবো এবং আমরা একটি ভালো নার্সারি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা একটা ভালো ফসল পাবো। এখানে একটু মনে রাখার দরকার, একটি নার্সারিতে যদি আমরা 1 প্রজাতি রেণু মজুদ করি তাহলে সফলতা আমরা বেশি পাবো। অনেকের যার একটা পুকুর নেই সেই স্তর ভেদে দিবেন। আমরা যেমন উপরের স্তরে আপনার কাতলা বা সিলভার, মধ্য স্তরে রুই, নিচের স্তরে মৃগেল, কালীবাস অথবা কমন কার্প এই জাতীয় মাছ যদি দেন তাহলে সেক্ষেত্রেও কার্যকারিতা থাকবে। কিন্তু নর্মালি যেটা করবেন আপনারা সেটা হচ্ছে যে একক প্রজাতি যদি একাধিক পুকুর থাকে সেটাতে আপনারা ভালো ফল পাবেন। তো আমরা মনে হয় যে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের এই প্রত্যাশা করি, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আশা করছি একাধিক ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।